বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, শুক্রবারের এই সকালে আমি এখন বিরুলিয়া ব্রিজ হয়ে ক্লাসে যাচ্ছি। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে ভারতে ককরোচ জনতা পার্টি সিজেপি প্রচণ্ড আন্দোলনে নেমেছে। প্রচণ্ড বৃষ্টির মধ্যে তারা সংসদ ভবন ঘেরাও করে রেখেছে এবং আজকে সকালে শুনলাম যে ভারতের দুর্দণ্ড প্রতাপশালী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন ঘেরাও করা হয়েছে এবং উনি পিছনের দরজা দিয়ে প্রাণ ভয়ে পালিয়ে গেছেন। 56 ইঞ্চি বুকের যার ছাতি, উনি তার বাসভবনের দরজা খুলে আন্দোলনকারীদের সামনে আবু সাইদের মতো বুক চেতিয়ে দাঁড়াতে পারলেন না। পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ জনসংখ্যার দিক থেকে ভারতের প্রধানমন্ত্রী কে পালাতে হলো কেন পিছনের দরজা দিয়ে? ভারত যেহেতু পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ, কাজেই সেখানকার নির্বাচিত প্রধানমন্ত্রীকে সরানো খুব কষ্ট। একজন কেন্দ্রীয় মন্ত্রীকে সরানো খুব আইনগত জটিলতায় ভরপুর। সুতরাং ছাত্র জনতা চাইলেই এত সহজে শিক্ষামন্ত্রীর পদত্যাগ যেমন নিশ্চিত করতে পারবে না, ঠিক তেমনি নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রিত্ব কেড়ে নিতে পারবে না। এটা বাংলাদেশ নয় যে ছাত্র জনতার আন্দোলন হলেই প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে পালিয়ে চলে যাবে। সে তো নির্বাচিত প্রধানমন্ত্রী ছিল না, রাতের ভোটের ম্যানেজ করা ভোটের নির্বাচিত প্রধানমন্ত্রী ছিল। কাজেই নরেন্দ্র মোদীর অবস্থা সেরকম নয়। সুতরাং নরেন্দ্র মোদীকে ছাত্র জনতা সরাতে পারবে বলে মনে হয় না। এর আগে আন্দোলন যখন তারা শুরু করে তখন তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে আন্দোলন শুরু করেছিল। তো শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেই আন্দোলনটা থেমে যেত, কিন্তু শিক্ষামন্ত্রী না পদত্যাগ করেছে, না ছাত্রদের এবং কৃষকদের এই আন্দোলনের সাথে সম্মান প্রদর্শন করেছে। আমাদের সবচাইতে অবাক লাগে যে শেখ হাসিনা ছাত্রদেরকে রাজাকারের বাচ্চা বলে সম্বোধন করার ছোট্ট একটি উক্তি, 2টি শব্দ, এর কারণে গোটা দেশের জনগণ ফুঁসে উঠেছিল। এই দৃষ্টান্ত জ্বলে থাকার পরেও ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কেন বেকার যুবকদেরকে তেলাপোকার সাথে তুলনা করলো, ককরোচের সাথে তুলনা করলো, আরশোলার সাথে তুলনা করলো? বিচারপতির পদ থেকে কি এই ধরনের বাক্য, এই ধরনের শব্দ উচ্চারণ করা উচিত? তিনি বিচার করবেন, পক্ষে বিপক্ষে যুক্তি দিয়ে উনি ওনার সর্বোচ্চ প্রজ্ঞা ব্যবহার করে উনি রায় ঘোষণা করবেন। ছাত্র জনতা এমনি বেকারত্বের কষাঘাতে জর্জরিত। একজন ছাত্র যখন নানান রকমের পরীক্ষার সম্মুখীন হওয়ার পরেও, কঠোর প্রস্তুতি নেওয়ার পরেও পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হয়, তখন এমনি সে মানসিকভাবে ভেঙে পড়ে, তার জীবন সম্পর্কে সে হতাশায় নিপতিত হয়। এই অবস্থাতে তাদেরকে তেলাপোকা বলে সম্বোধন না করে এই কথা বলাটা কি যুক্তিসঙ্গত ছিল না? যে বাবা, তোমরা পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছ, আবার মনের সাহস জড়ো করে পরবর্তী পরীক্ষার জন্য উত্তীর্ণ হও। এর মধ্যে আমরা দেখি তোমাদেরকে কি ব্যবস্থা করা যায়। যতদিন না হয় ততদিন কর্পোরেট ওয়ার্ল্ডে তোমরা ট্রাই করো, চেষ্টা করতে থাকো সেখানে নিয়োগ পাওয়ার জন্যে। আর দেখি আমরা আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তোমাদের সার্টিফিকেট জমা নিয়ে সেলফ এমপ্লয়মেন্টের জন্য কোনো ব্যবস্থা করতে পারি কি না। এই ধরনের বক্তব্য তার কাছ থেকে আসা দরকার ছিল, তাদের ভগ্ন হৃদয়কে সান্ত্বনা দেওয়ার জন্যে। এই টাইপের অনুপ্রেরণামূলক, মোটিভেশনামূলক
বক্তব্য তার তরফ থেকে আসা উচিত ছিল, সেটা তিনি না করে তিনি তাদেরকে তেলাপোকার সাথে, একে তো ভগ্ন হৃদয়, তারপরে গালি, এটা তারা সহ্য করতে পারে নাই। সেই সঙ্গে হরিয়ানা, পাঞ্জাব এবং বিভিন্ন প্রদেশের কৃষকরাও ক্ষিপ্ত হয়ে গেছে, তাদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ আছে। গত কোরবানির ঈদে হিন্দুরা তাদের পালিত গরু মুসলমানদের কাছে বিক্রি করতে পারে নাই, তাদের মধ্যেও প্রচণ্ড ক্ষোভ আছে। মসজিদ মাদ্রাসা ভেঙে দেওয়া হচ্ছে, তার নিচে মূর্তির অনুসন্ধান করা হচ্ছে, এই জন্য মুসলমানদের মধ্যেও প্রচণ্ড ক্ষোভ আছে। এই জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই আন্দোলনে শরিক হয়েছে। শোনা গেল যে এই আন্দোলনের মধ্যে থেকে মুসলমানরা নামাজ পড়ছে, আর পাঞ্জাবিরা সেই নামাজরত মুসল্লিকে বাতাস দিচ্ছে। তো তারপরে তা বোঝা যাচ্ছে যে এই আন্দোলন সর্বব্যাপী এবং সর্বমহল দ্বারা স্বীকৃত এবং তারা আন্দোলনে রত। এমত অবস্থায় আমরা জানি না শেষ পর্যন্ত কী হবে। তবে আমি আবার বলছি যে ভারত একটি বৃহৎ গণতান্ত্রিক দেশ। প্রথমে বিধানসভা নির্বাচিত হয়, তারপরে লোকসভা নির্বাচিত হয়, এরপরে সংসদ গঠিত হয়। সেই সংসদের গঠিত প্রধানমন্ত্রীর বা শিক্ষামন্ত্রীর বা অন্য কোনো মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করলেই তারা পদত্যাগ করবে, এটা আমরা মনে করি না। যাই হোক, ভারতের চারপাশে কোনো বন্ধু দেশ নাই। পৃথিবীর একমাত্র সাংবিধানিকভাবে হিন্দু দেশ নেপাল, ছোট্ট দেশ, দুর্বল দেশ, গরিব দেশ। নেপালও ভারতের বন্ধু নয়। আর ভুটান, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, বাংলাদেশও তো এই অবস্থায় পড়ে গেছে। বাংলাদেশ এখন ভারতের প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে গেছে। যাই হোক, আমরা ভারতের এই আন্দোলন স্তীমিত হোক, সেখানে গণতান্ত্রিক একটা ব্যবস্থা আছে, সেই গণতান্ত্রিক ব্যবস্থাটা অব্যাহত থাকুক, ভারতের শান্তি এবং স্থিতি ফিরে আসুক, বাংলাদেশের সাথেও তাদের স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠিত হোক। কারণ প্রতিবেশী বড় দেশ ভারতের সাথে আমরা সম্পর্ক নষ্ট করে আমাদের অর্থনীতিকে সামাল দিয়ে রাখতে পারবো না। আমাদের সামরিক ঝুঁকিও সৃষ্টি হবে। কি দরকার? আমাদের দুইটি বড় প্রতিবেশী দেশ থাকে না? গ্রামে একজন ধনী লোক থাকে, তার পাশে গরিব মানুষ থাকে, মধ্যবিত্ত থাকে তো তারপরে সেই গ্রামটা কি, গ্রামের মানুষ কি ধনীদের বিরুদ্ধে আন্দোলন করে? আমরা দরিদ্র দেশ, ভারত বড় দেশ। ভারতও আমাদের চাইতে আর্থিক দিক থেকে খুব শক্তিশালী অর্থনীতির দেশ, এটা বলা যায় না। তাদের ট্রিলিয়ন ডলার বাজেট হয়, তাদের জিডিপি আমাদের চাইতে অনেক বেশি, কিন্তু শিক্ষার হার আমাদের চাইতে অনেক বেশি, শিক্ষা ব্যবস্থা আমাদের চাইতে সুন্দর, কিন্তু আমাদের সাথে তাদের প্রতিদ্বন্দ্বিতা করা কোনো অবস্থাতেই শোভনীয় নয়। না বাংলাদেশের জন্য সুখকর, না ভারতের জন্য সুখকর। ভারতের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে, বাংলাদেশিরা চিকিৎসা নিতে এখন আর যায় না। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশি ছাত্রদের গমনাগমন নাই। কলকাতার বাজার ধ্বংস হয়ে গেছে, বাংলাদেশ পর্যটকরা সেখানে আর যায় না, কেনাকাটা করে না। এই সমস্ত বিষয় বিবেচনায় রেখেই ভারতকে ডিল করতে হবে। আবার ঠিক বাংলাদেশও ভারত থেকে কেমিক্যালসের সব গার্মেন্টসের কেমিক্যালস নিয়ে আসে, গম নিয়ে আসে। এই যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে যে তেল সংকট দেখা দিয়েছিল, পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে তেল এনে আমরা আমাদের অর্থনীতিকে সচল রেখেছি। এই সমস্ত বিষয়গুলো বাংলাদেশেরও নিঃসন্দেহে মনে আছে। কাজেই আমরা উভয় দেশের মধ্যে সুসম্পর্ক চাই এবং সুন্দর সুপ্রতিবেশীমূলক একটা সম্পর্ক প্রতিষ্ঠিত থাকুক, আমরা এই কামনা করি। আসুন অপেক্ষা করে দেখি কি হয়। আমাদের ইচ্ছাই তো আর সে দেশের ছাত্র জনতা সব কিছু করবে না, দেখা যাক কি হয়। অপেক্ষা করি, কয়েকদিনের মধ্যেই জানা যাবে কি হয়। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।